যে যেখানেই থাকুন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিল অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আমিরুল মোমিনিন মানিক। দর্শক, আজকে রাজনীতির এই সময়ের দু একটি ঘটনা নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন বিশিষ্ট ব্যক্তি। হাতের ডান পাশে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মুখলিসুর রহমান বাদল। উপস্থিত রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি রাজনীতি বিশ্লেষক জনাব স্থপতি মোবাশ্বের হোসেন এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সিনিয়র সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ। এছাড়াও টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স লয়ার অ্যাডভোকেট তাজুল ইসলাম। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের টেলিভিশনের স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। আমরা আজকে শুরু করব জনাব মুখলিসুর রহমান বাদল আপনাকে দিয়ে। আমরা নিশ্চয়ই সবাই দর্শক সহ সবাই জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। 4টি অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, আরও 4টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এবারের রায়ে কি বিশেষ কোনো দিক আছে যা অন্যগুলোতে ছিল না? জি, ধন্যবাদ মাই টিভি এবং আজকে যারা এখানে আলোচক আছেন এবং মাই টিভির দর্শকদেরকে প্রথমে ধন্যবাদ জানিয়ে এবারে নিজামীর মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল থেকে যে অবজারভেশনগুলো দিয়েছেন সেই অবজারভেশনগুলো একটু ভিন্ন। দুটো অবজারভেশন দিয়েছেন। পাশাপাশি যে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন প্রত্যেকটি অভিযোগেই যে 4টি অভিযোগ তারা মৃত্যুদণ্ড দিয়েছেন প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে মৃত্যুদণ্ডের আদেশটা প্রদান করেছেন। এর পূর্বে কিন্তু আমরা দেখেছি যে 2টা বা 3টা চার্জে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখানে 3টাকে একসাথেই মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু এবার যে চার্জগুলো যে 2, 3, 4, 6 চার্জে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এটা এবারই নতুন। সেকেন্ডলি, মাননীয় ট্রাইব্যুনাল অবজারভেশনে যে কথাগুলি এবার বলেছেন যে ট্রাইব্যুনাল বিচারকবৃন্দ কথা বলতে পারেন না, কোথাও যেতে পারেন না, তারা দায়বদ্ধ সংবিধান, বিবেক এবং আইনের সাক্ষ্য, প্রসিকিউশন এবং ডিফেন্সের যারা এই সমস্ত কিছুর মধ্যে তারা দায়বদ্ধ এবং বিবেকের কাছে। আর কোথাও তারা কিন্তু দায়বদ্ধ নয় এবং আর কোথাও আদেশ নির্দেশ তারা পালন করার মতো করেনও না এবং তারা দায়বদ্ধতা হলেন কনস্টিটিউশনের কাছে এবং আইনের মধ্যে। আচ্ছা, এই বিষয়ে বোধহয় আসামি পক্ষের আইনজীবীও প্রশ্ন তুলেছেন যে আদালতে এইভাবে কথা বলতে পারেন না। আসামি পক্ষের আইনজীবী যে কথাটা বলেছেন অবজারভেশনে ওনারা যে কথাটা বলেছেন এবং যেটা বলতে পারেন, এই আইনটা হলো আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধের আইন। এটা আন্তর্জাতিক একটি আইন, এটা কিন্তু আমাদের ডোমেস্টিক পেনাল কোডের ল নয়। আচ্ছা, পেনাল কোডের ল নয়, যেখানে ওনারা বলেছেন যে বিচারটা হচ্ছে কিন্তু 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে অপরাধগুলো ছিল। আচ্ছা, যে কথাটা ওনারা বলেছেন অবজারভেশনেও বলেছেন যে মতিউর রহমান নিজামী ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিলেন, পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট, এবং পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের প্রেসিডেন্ট হিসাবে মুসলমান দাবি করে এবং ইসলামের কথা বলে। পাকিস্তান মানে ইসলাম আল্লাহর গড়, পাকিস্তান আল্লাহর গড় এবং মুসলমান রক্ষা, এই সকল কথা বলে এবং ইসলামের দোহাই দিয়ে কোরআনের হায়াত দিয়ে তিনি যে কাজটা করেছিলেন 71 সালে মুক্তিযুদ্ধের পক্ষে, নিরস্ত্র নিরীহ বাঙালি যারা স্বাধীনতাটা চেয়েছিলেন, স্বাধীনতাটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সে স্বাধীনতার চাওয়ার কারণে মেজরিটি বেশি এবং তাদের সে নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে যেভাবে ইসলামের দোহাই দিয়ে এবং সেটা ইসলামের বিধানকেই লঙ্ঘন করেছে। এই জন্য মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন, ওই অবজারভেশনগুলো দিয়েছেন যে তিনি ইসলামের কথা বলে, ইসলামের নাম ব্যবহার করে এবং পাকিস্তান আল্লাহর গড় এবং ইসলাম রক্ষা করতে হবে এই কথা বলে ইনসাইটমেন্ট করে মানুষকে উজ্জীবিত করে তার পক্ষে নিয়ে এবং ইসলামী ছাত্র সংঘের নেতা কর্মী দিয়ে আলবদর বাহিনী গঠন করে যে কাজটা করেছিলেন সেটা বেসিক্যালি ইসলামের পরিপন্থী ছিল। আমরা আমাদের ফোনে রয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি এই বিষয়টির প্রশ্ন উঠিয়েছিলেন, আমরা তার কাছে জানতে চাইব। জনাব তাজুল ইসলাম।
প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে ব্রিফিংয়ে। আমরা যেটা বলেছি, আমাদের মাননীয় প্রসিকিউটর সাহেব একটা কথা বললেন, আমি খুব খুশি হয়েছি যে এতদিন পরে শুনতে পেলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটি নাকি স্বীকৃতিটা মিলল। তো আমার সবচেয়ে আমাদের আজকে যেটা কথা ছিল যে ট্রাইব্যুনাল সবসময় শুধুমাত্র আইন এবং সংবিধানে এবং বিবেকের সাথে তারা দায়বদ্ধ, এবং আপনাকে মনে রাখতে হবে এটা যে আইনেরই বিচার হোক, যে ধরনের অপরাধের বিচারই হোক, আইনে কিন্তু তার ক্ষমতাটাকে লিমিটেড করে দেওয়া হয়েছে। যে এখানে নির্ধারণ ভাবে মজিবুর রহমান নিজামী সাহেব এই 71 অপরাধগুলো, যেটা ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি বলেন, যে কোনো অপরাধী বলেন না কেন, সেই অপরাধটি তিনি সম্পাদন করেছেন কিনা, এবং করে থাকলে তার গ্র্যাভিটিটা কি এবং সেই অনুযায়ী তার পানিশমেন্টটা কি। এখানে উনি মন্ত্রী হওয়াটা হয়েছে কি হয় নাই, মন্ত্রী কেন তাকে বানানো হলো, এইটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় ছিল না। এবং আপনারা জানবেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা কিন্তু সুপ্রতিষ্ঠিত, এবং বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়ার বিচারিক ইতিহাসের এটা প্রতিষ্ঠিত নীতি যে কোন কোর্ট ক্যানট ট্রাভেল বিয়ন্ড ইটস জুরিসডিকশন। এখন নিজামী সাহেব মন্ত্রী হওয়াটা সঠিক হয়েছে কি হয়নি, এইটা কিন্তু এখানে বিচার্য বিষয় ছিল না। বিচার্য বিষয় ছিল উনি অপরাধ করেছেন কিনা, অপরাধ করে থাকলে সেই প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে কিনা, তার মধ্যেই তাকে সীমাবদ্ধ থাকতে হবে। সেটা কিন্তু তারা সীমাবদ্ধ থাকেনি। তারা বলেছেন যে এর মাধ্যমে নাকি ব্লান্ডার অফ দি হিস্ট্রি হয়েছে। এইটা কি ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যে ছিল? আমরা বলেছি যে এটা তার এখতিয়ার বহির্ভূত, এবং এখতিয়ারের বহির্ভূত গিয়ে যে কথাটি বলেছেন সেটা আবেগাশ্রিত হয়েছে। আচ্ছা, এবং দ্বিতীয়ত এই যে যেটা বললেন যে আল্লাহর ঘর, পাকিস্তান আল্লাহর ঘর, এই কথাগুলো কিন্তু একটাও প্রমাণিত হয়নি। কারণ যে চারটি চার্জ ছিল, বিভিন্ন বক্তৃতা বিবৃতি, সেই সবগুলো কিন্তু নট গিলটি ফাউন্ড করা হয়েছে। কারণ এগুলো যে সমস্ত তথ্য প্রমাণ তারা উপস্থাপন করেছিলেন সেগুলো ট্রাইব্যুনাল গ্রহণ করেনি। এখন এই একই সাথে একটা আবেগাশ্রিত কথা বলে বিয়ন্ড জুরিসডিকশন ট্রাভেল করা, তারপরে উনি একই সাথে যেটাকে ডিফেন্ড করার চেষ্টা করলেন যে এই পাকিস্তান আল্লাহর ঘর বলে একত্রে পাকিস্তান এবং অপরাধকে তারা জড়িয়ে ফেলা, সেইটা কিন্তু প্রমাণিত হলো না। তাহলে ট্রাইব্যুনাল তাকে যে পানিশ করলেন আজকে, বলেছেন যে যেহেতু তিনি ছাত্রসংঘের সভাপতি ছিলেন, ছাত্রসংঘের সভাপতি মানেই আলবদরের কমান্ডার, আলবদরের কমান্ডার হিসেবে আলাদা কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু তাদের কাছে নেই। এবং তাহলে ট্রাইব্যুনালের সামনে ট্রাইব্যুনাল নিজেই ফাইন করলো যে সেপ্টেম্বর মাসের পরে উনি ছাত্রসংঘের সাথে। আচ্ছা আচ্ছা, জনাব তাজুল ইসলাম, আলবদরের কমান্ডার বলেন। জনাব তাজুল ইসলাম, আপনি যে বিষয়টি বললেন যে আদালত এই ধরনের পর্যবেক্ষণ দিতে পারে না, বিশেষ করে পলিটিক্যাল মন্ত্রী হওয়া না হওয়া প্রসঙ্গ নিয়ে, এই বিষয়টি কি আপনারা যখন আপিল করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, তখন এই বিষয়গুলোকে আনতে পারবেন বা আনতে চান কিনা আপনারা? ডেফিনেটলি আমরা এটা আনতে পারি এবং আনবো। কারণ হচ্ছে যে যখনই ট্রাইব্যুনাল উইদাউট জুরিসডিকশন কোনো কিছু করবেন, সেটা হচ্ছে একটা আপিলের প্রধান গ্রাউন্ড হবে। এবং আমি তো মনে করি যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র এই একটি গ্রাউন্ডের উপরেই এই আপিলটি অ্যালাউ করতে পারে, জাজমেন্টটি বাতিল করে দিতে পারে। কিন্তু পর্যবেক্ষণ তো রায়ের অংশ না জনাব তাজুল ইসলাম। ডেফিনেটলি পর্যবেক্ষণ রায়ের অংশ। কে বলেছে পর্যবেক্ষণ রায়ের অংশ না? যদি একটা ওয়ার্ডও থাকে যেটা বিয়ন্ড জুরিসডিকশন বলেছেন, তাহলে ইট ইজ এনাফ ফর ইন্টারফিয়ারেন্স বাই দি সুপিরিয়র কোর্ট। আচ্ছা, সুতরাং এই যে অবজারভেশন যেটা দিয়েছেন, এই অবজারভেশনের উদ্দেশ্যটা কি? এই অবজারভেশনের একটা মিনিং আছে, এবং এই অবজারভেশনের পেছনে একটা ফিলোসফি থাকে। এই ফিলোসফির জাজমেন্টটা হয়েছে। যে সমস্ত বিষয়গুলো এসেছে, যে বিষয়গুলো বিচারের সাথে সম্পৃক্ত নয়, এখানকে এই বিচারের বাইরে কিছু রাজনীতি থাকে, সেগুলো বিচারের অন্তর্ভুক্ত নয়। এই বিষয়গুলোতে যখন কোর্ট ট্রাভেল করতে যাবেন, তখনই তিনি তার সীমানা লঙ্ঘন করবেন। এই অনেক বিষয় থাকবে, সেই বিষয়গুলো কিন্তু কোর্টের বিচার্য বিষয় নয়। এখানে রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বিচারটা এখানে হয়নি, বিচার হচ্ছে একজন ব্যক্তি। সুতরাং এই কারণটি একটা আপিলের উৎকৃষ্ট গ্রাউন্ড, এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে ইন্টারফেয়ার করা করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং অন্য পয়েন্ট যথেষ্টই রয়েছে, তার বাইরে শুধুমাত্র এই পয়েন্টটিকেও যদি বিবেচনা নেওয়া হয় যে ইটস অ্যান ইমোশনাল জাজমেন্ট, তাহলে এই রায়টি কিন্তু বাতিল। জনাব তাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমরা প্রসিকিউটর মুখলিসুর রহমান বাদলের কাছ থেকে জানব। ধন্যবাদ আপনাকে। এখন আমরা যাচ্ছি জনাব মাহফুজুল্লাহ আপনার কাছে। এই যে একটি রায় হলো এবং এই রায়ের পরে হরতাল দেওয়া হয়েছে 3 দিনের, সব মিলিয়ে আপনি পর্যবেক্ষণ কিভাবে করছেন? প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যে কোনো অপরাধের জন্যই মৃত্যুদণ্ড বিরোধী একজন মানুষ। তাতে অবস্থার হেরফের হবে না, কারণ দেশের আইনে যেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে বিভিন্ন অপরাধের জন্য, এটা আমার ব্যক্তিগত অবস্থান। আমি এটাতে বিশ্বাস করি, যেটা আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগেও বলছিলাম
এখন মতিউর রহমান নিজামী সাহেবের যে মৃত্যুদণ্ড হয়েছে সম্ভবত আমার জানা মতে এটা তার দ্বিতীয় মৃত্যুদণ্ড। এর আগে 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল, সেই হিসেবে এটা দ্বিতীয় মৃত্যুদণ্ড। আর জনাব মুখলিসুর রহমান যেটা বললেন যে বিভিন্ন অপরাধ 3-4টা মৃত্যুদণ্ড হয়েছে, তাহলে অনেকগুলো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মানে কার্যকর হলে একটাই হবে মৃত্যুদণ্ড, অন্যগুলো তো এগুলো একসঙ্গে তো মানে একবার মরে যাওয়ার পর তার আপনার ইয়ে হয় না। এখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, আপনি এটা বলেছেন যে হরতাল সকলের গণতান্ত্রিক অধিকার, যারা বিক্ষুব্ধ হবেন যে কোনো রায়ে, মানে এটা যেহেতু রাজনৈতিক বিষয় সেজন্য তাদের হরতাল করবার অধিকার আছে। অন্যদিকে সরকারের দিক থেকেও কিন্তু মানে একটা ইয়ে আছে যে হরতালকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হবে, যদি বিশৃঙ্খলা হয় সেটাকে দমন করবার সরকারের অধিকার আছে। কিন্তু এখানে যে বিষয়টি বিশেষভাবে আমরা কেউ প্রণিধান করতে চাই না, সেটা হচ্ছে জামাতের মধ্যে যে রাজনৈতিক শক্তি আছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের, যে তরুণরা জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আদর্শবাদকে ধারণ করে, ধরেন যেই ছেলেটির বয়স 1971 সালে 7 বছর ছিল, আজকে সে কিন্তু 50 বছরের একজন পরিণত, কিন্তু তাদের তো বিচার হচ্ছে না। তাদের না, আমি বলছি যে এটা কোন জায়গায় অন্য দুটি বড় দলের সঙ্গে যদি আপনি বিবেচনা করেন, এই রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এত বেশি সংখ্যক তরুণরা আছেন, তুলনামূলকভাবে বিচার করলে ওই দুই দলের মধ্যে কিন্তু এই ধরনের তরুণরা কিন্তু নাই, হয় খুব বেশি প্রবীণ আর না হলে একেবারে নিচে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই যে প্রশ্নটা ওই যে উনি উত্থাপন করলেন, আমি ঠিক জানি না যে মন্তব্য করলে, কারণ আমার একবার এই আদালতে আমাকে মানহানির জন্য দাঁড়াতে হয়েছিল ট্রাইব্যুনালে। না, তবু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে জনাব মুখলিসুর রহমান যেটা বললেন যে জাজদের যে অবজারভেশন, একটা অবজারভেশন বোধহয় সম্ভবত এই কারণে যে ধরেন এই যুদ্ধাপরাধের এই ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এবং কথা বেশি করে বলেছেন কিন্তু সরকারি দলের লোকজন, মন্ত্রীরা বলেছেন, যেটি আমরা সবসময় বলে এসেছি যে এটা এক ধরনের ইন্টারফারেন্স কোর্টের অ্যাক্টিভিটিজ উপর। যেমন বলা হয়েছে মৃত্যুদণ্ড হবে, তা আপনি পূর্বান্নেই বলতে পারেন না যে মৃত্যুদণ্ড হবে, হয়তো আমরা অনুমান করতে পারেন বিচারপ্রার্থীরা, না বিচারপ্রার্থীরা, কিন্তু মন্ত্রীরা তো সবাই বিচারপ্রার্থী না, কারণ তারা বলেছেন মৃত্যুদণ্ড হবে, 3 দিনের মধ্যে ফাঁসি হয়ে যাবে, এটা হবে ওইটা হবে, নানান কথা বলেছেন। এটা একটা নাগরিক হিসেবে তারা পারেন কিনা, এজ এ সিটিজেন চাইতে পারেন না, এজ এ সিটিজেন আপনি মৃত্যুদণ্ড চাইতে পারেন, কিন্তু আগামী 3 মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হবে, স্বাধীনতা দিবসের আগে মৃত্যুদণ্ড কার্যকর হবে, এটা তো আপনি বলতে পারেন না। এইখানে এই কথাগুলো তারা বলেছেন, এগুলো অন রেকর্ড। আর ওই যেটা আপনার বললেন এখন তাজুল ইসলাম সাহেব বললেন যে এটা ভালো স্বীকার করেছেন, হ্যাঁ এটা তো ঠিক, কারণ নিজামী সাহেবের যে অপরাধের বিচার সেটা হচ্ছে 71 সালের বিচার, 71 সালে যে তিনি অপরাধ করেছেন, তার পরবর্তী পর্যায়ে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতে আসে নাই বিচারের জন্য, সেটা যদি কখনো আসে তখন সেটা হবে। এবং সেখানে আমি এখানে তাজুল ইসলাম সাহেবের সঙ্গে অংশত একমত যে এই ক্ষেত্রে আমি ঠিক আমার কাছে পরিষ্কার না যে যখন মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন সেইটা আদালতের মন্তব্যের বিষয়বস্তু হতে পারে কিনা। আমি আইনজ্ঞ নই, আইনজীবী নই, কিন্তু আমি এই ব্যাপারটা খুব বেশি আমার একটা, কিন্তু আমি যদি একটু মাথা ঘামিয়ে চিন্তা করি তখন আমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি যে অপরাধটি 20 বছর আগে করেছি তার বিচার হচ্ছে, কিন্তু 20 বছর পরে মন্ত্রিসভার সদস্য হওয়া, রাজনীতি করাটা তো বিচার্য বিষয় নয়। কারণ এই কারণে যে আপনি কিন্তু এখনো জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেননি, যদিও বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য আইন উত্থাপিত হবে। আমার মনে হয়তো আইন হবে, কিন্তু নিষিদ্ধ ঘোষণা হবে কিনা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এটা বলে আমি শেষ করব। কারণ কয়েকদিন আগে আরব আমিরাত সফরের সময় আমাদের প্রধানমন্ত্রী দিলাম একটা সাক্ষাৎকারে বলেছেন যে জামাত ইসলামী বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনো হুমকি নয়। তো যেই দলটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি নয় সেই দলকে আপনি করবেন কিভাবে, উড়িয়ে দেবেন কিভাবে বা করবেন কিভাবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। এই প্রশ্নে আপনার কাছে আবারও আসবো একটু পরে। এখন জানতে চাচ্ছি জনাব মুবাশশির হোসেন আপনার কাছে যে আপনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি, দীর্ঘদিন ধরেই এ বিষয়ে আন্দোলন করছেন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, রায় হলো বিশেষ করে জামাতের আমিরের রায়, আপনার প্রতিক্রিয়া কি? না, আমি তো প্রথমে একটি কথা বলতে চাই যে আমরা খুবই নার্ভাস অবস্থায় ছিলাম যে আদৌ বিচারটি শেষ হবে কিনা। এটি হলো এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এবং খুবই ভালো মনে করছি যে বিচারটি হয়েছে এবং সঠিক রায়টি দেওয়া হয়েছে। তারপরেও এখন আমার প্রশ্নবোধক একটি চিহ্ন রয়ে গেছে যে এই বিচারটি কার্যকর হবে কিনা, মানে সত্যি সত্যি কার্যকর হবে কিনা। এই সন্দেহের কারণটা কি? সন্দেহের কারণ এই যে সময়ক্ষেপণ এবং যে পদ্ধতিতে বিচার কার্য
চালানো হচ্ছে, যে পদ্ধতিতে আইন তৈরি করা হয়েছে, যেরকম আমি আইনের কথায় সহজভাবে একটি কথা বলি, পৃথিবীর কোথাও কি এরকম আছে যে ফরিয়াদি তার বিচারে সন্তুষ্ট না হলে অ্যাপিল করতে পারবে না, কিন্তু আসামি একদিনের পানিশমেন্ট হলে বড় সে অ্যাপিল করতে পারবে? এই এই মানে কাদের মোল্লা রায়ের পরে যেটা চেঞ্জ করা হলো সেটার কথা আপনি বলছেন। তাহলে আইন কি আইন বিশেষজ্ঞরা তৈরি করেন নাই? কেউ কোনো কিছু হাইড করার জন্য আইনগুলি কি তৈরি হয়েছিল? তারপর আমাকে ভীষণ রকম পীড়া দেয় যে এইখানে ইয়েতে যেসব লোকজন নেওয়া হয়েছে, সুইপার এক্সিলেন্ট ইন কম্পিউটার অপারেশন, হাউ কাম? তাহলে সামগ্রিক ঘটনাগুলি যখন আমরা বিশ্লেষণ করি, যখন পুলিশ ডিপার্টমেন্ট বলে যে সাক্ষীকে প্রতিনিয়ত গার্ড দিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তাদের কারণেই আজকে এই বিচারকে দাঁড় করানো যাচ্ছে, তখন আমি কিন্তু ভীত হই, সন্ত্রস্ত হই। এবং প্রায় আমি একটি কথা বলে থাকি, সরকারের এই সদিচ্ছার পিছনে যারা কাজ করছেন এবং যারা এই সদিচ্ছাকে বাস্তবায়ন করতে বাধা দিচ্ছেন, দুই পক্ষই সরকারের ভিতরে রয়ে গেছে। সেই কারণে যতক্ষণ পর্যন্ত এটি বাস্তবায়িত না হবে, এক্সিকিউশন কমপ্লিট না হবে, কারণ এখনো দিল্লি অনেক দূর, না বাস্তবায়নের জন্য আপনাকে তো অ্যাপিলের সময়টা আমি বিবেচনায় নিতে হবে। আমি ওইটাতে একটু আগে আমরা আলাপ করছিলাম যে বিচার বিভাগের ছুটি এবং ইত্যাদি এত বেশি, এগুলি যদি আমরা চিন্তা করি তাহলে এই বিচারটি কবে আলোর মুখ দেখবে? পরবর্তীতে রিভিউ কমিটি আছে, বহু কিছু আছে, তাহলে কবে বিচার সত্যিকার অর্থে ইটস জাস্ট দৌড়টা শুরু হলো, কবে শেষ হবে আই ডোন্ট নো। এবং সেখানে যদি আমি আজকে সকালেও এক জায়গায় একটি কথা বলেছি, আমি মনে করি এই যেরকম ট্রাইব্যুনালটি তৈরি করা হয়েছে, হাইকোর্টেও সুপ্রিম কোর্টেও এই অ্যাপিলের জন্য আলাদা একটি, শুধুমাত্র এই মামলাগুলোর জন্য আলাদা কোর্ট প্রয়োজন আপনি মনে করেন? মনে করি এবং এগুলি করা সম্ভব। এই দাবিগুলো রাজুকের বিচার করার জন্য যদি আলাদা করে বেঞ্চ করা যায়, তাহলে এগুলির জন্য কেন করা যাবে না? সেটাই আমার অ্যাপিল থাকবে এই কাজটি করার। বিরতিতে যাচ্ছি না, তার আগে আমি শুধু একটা বাক্য ওনার সঙ্গে যোগ করতে, ওনার সমর্থনে ওইটা করা দরকার এই কারণে, না হলে এই বিচারকে কেন্দ্র করে নানান রকমের তৈরি হচ্ছে কিন্তু সমাজে, পক্ষে বিপক্ষে নানান রকম, এবং বিলম্বের কারণে কিন্তু বিষয়টি রাজনৈতিক পর্যায়ে চলে যাচ্ছে, অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়, অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। এইসব প্রশ্ন আমরা জানবো বিরতির পরে। বেনিফিট নেওয়ার চেষ্টা। দর্শক, সুপারস্টার মাই টিভি রাউন্ড টেবিলে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গে যুক্তই থাকবেন।